পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রায়হান উদ্দিনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। রায়হান উদ্দিন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবাইকে স্বাগত জানিয়ে আমার বিতর্ক শুরু করছি। মাননীয় সভাপতি, বিতর্ক করতে আসার আগে সর্বশেষ তথ্যটা জেনে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল 1965 সালে এবং চাঙ্গি এয়ারপোর্ট নির্মাণ শুরু হয়েছিল 1975 সালে এবং সেটি উদ্বোধন হয় 1981 সালে। অর্থাৎ তারা যে বলার চেষ্টা করেছেন আগে শিশু মৃত্যুর হার কমিয়েছে, অনেকগুলো কাজ করার পরে গিয়ে তারা সেই চাঙ্গি এয়ারপোর্টটি উদ্বোধন করেছে, সম্পূর্ণ মিথ্যা তথ্য। তারা স্বাধীন হওয়ার মাত্র 6 বছরের মধ্যেই এই ক্ষুদ্র প্রকল্প না নিয়ে হাতে তারা যখন মেগা প্রকল্পগুলো হাতে নেয় তখন তারা অর্থনৈতিক উন্নয়নটি সার্বিকভাবে করতে সক্ষম হয়। দ্বিতীয়ত, তাদের বিতর্কের পুরো একটা জায়গা ছিল, সেটি হচ্ছে বিসিক শিল্পনগরী। মাননীয় সভাপতি, তাদেরকে আবারও অনুরোধ জানাই আপনারা সর্বশেষ তথ্যটা নিয়ে বিতর্ক করতে আসবেন। সর্বশেষ তথ্যটাকে 2022 সালের রিপোর্ট, 42 কোটি টাকা দামে যে শিল্প নির্মাণ করা হয়েছে বিসিক শিল্পনগরী এখন পুরোপুরি জঙ্গল। অর্থাৎ এই শিল্পনগরী থেকে আপনার যে উৎপাদন ক্ষমতা ছিল সেই উৎপাদন ক্ষমতা বিলীন হয়ে গেছে। আপনার দুর্নীতির পর দুর্নীতি হতে থাকতে থাকতে সেই জায়গা থেকে আপনি যে পরিমাণ প্রফিট আশা করেছিলেন সেই প্রফিট হচ্ছে না। অর্থাৎ তাদের বিতর্কে সবচেয়ে বড় যে জায়গাটা ছিল, আমি যদি বিসিক নগরীর মতো শিল্পনগরীর মতো ক্ষুদ্র প্রকল্পগুলোতে আমি অনেক বেশি বিনিয়োগ করি তাহলে আমার দেশের দারিদ্র্য বিমোচন হবে। প্রথম কথা হচ্ছে সেটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের এই পুরো বিতর্কে একবারের জন্য হলো দেখিয়ে যাওয়া উচিত ছিল কিভাবে 76 কোটি টাকা কিংবা 42 কোটি টাকা দামের বিসিক প্রকল্প দারিদ্র্য বিমোচনে সহায়তা করেছে। কত শতাংশ দারিদ্র্য বিমোচন এই জায়গা থেকে হয়েছে এর একটা স্ট্যাটিস্টিক দেওয়া উচিত ছিল, তার কোনো ধরনের স্ট্যাটিস্টিক আমরা পাই না মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, তারা বলার চেষ্টা করেছেন দেখেন আজকে পদ্মা সেতু থেকে মেট্রো রেল থেকে এগুলো কেন করা হয় কারণ আপনার ভোট ব্যাংক ভারী করার জন্য। আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন আজকে পদ্মা সেতু করার পরে 2 অঞ্চলের যে 22টি জেলায় সংযুক্ত হয়েছে শুধু না, এই অঞ্চলগুলোতে রীতিমতো শিল্পায়ন শুরু হয়েছে, ওই জায়গাগুলোতে নতুন নতুন গবেষণা কেন্দ্র শুরু হয়েছে। অর্থাৎ আপনার একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য যে পরিমাণ প্রশিক্ষণের প্রয়োজন, গবেষণার প্রয়োজন, শিক্ষার বিস্তারের প্রয়োজন এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন, সেই জিনিসগুলো নিশ্চিত করার জন্য আপনার এই পদ্মা সেতু মেগা প্রকল্পটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আজকে স্বাধীনতার 50 বছর পরে যখন আমরা কথা বলছি তখন পদ্মা সেতু হওয়ার আগে কেন এই অঞ্চলগুলোতে শিল্প কারখানা গড়ে ওঠেনি কারণ আপনার যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি অস্থিতিশীল ছিল। এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল না থাকার কারণে আপনি চাইলেও সেই জায়গাগুলোতে শিল্প কারখানাগুলো করতে পারেন নাই। এখন কথা হচ্ছে ওই জায়গাগুলোতে শিল্প কারখানা বিস্তার হলে আপনার দারিদ্র্য বিমোচনে কীভাবে এটা আপনার কন্ট্রিবিউট করে। প্রথমত দেখেন, আপনার যখন ওই অঞ্চলগুলোতে এই যোগাযোগ ব্যবস্থাটা স্থিতিশীল হয়, প্রথমত ওই অঞ্চলে যে সকল দরিদ্র মানুষগুলো ছিল, যে কৃষকগুলো ছিল, সেই কৃষকগুলো সহজেই ঢাকার বাজারে এসে তার পণ্যটি বিক্রি করতে পারে। অর্থাৎ তার যে কৃষিকাজ করার একটা ইনসেন্টিভ ছিল, সে তার পণ্যের ন্যায্য মজুরিটি পাবে, ন্যায্য মূল্যটি পাবে, সেটি নিশ্চিত করতে হলে আপনার এই মেগা প্রকল্পটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এই জায়গাটাতে শুধুমাত্র আপনার কৃষককে সহযোগিতা করছে এরকম না, এই জায়গাটার ফলে আপনার যে এই যে শিক্ষা ব্যবস্থার উন্নতিটা হচ্ছে, এই যে শিল্পায়নটা হচ্ছে, এর ফলে লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করার সুযোগটি তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা আপনাকে স্পষ্ট করে দেখাচ্ছি এই মেগা প্রকল্পগুলো কিভাবে আপনার অর্থনৈতিক সার্বিক উন্নয়নে সহযোগিতা করে। তারা আপনাকে বিসিক প্রকল্প দিয়ে একটা বারের জন্য একটা স্ট্যাটিস্টিকও দেখাতে পারেন না যে ঠিক এইভাবে এত শতাংশ আমি দারিদ্র্য বিমোচন করতে সক্ষম হয়েছে মাননীয় সভাপতি। এবার আসুন, যমুনা সেতু হয়েছে কিছুদিন আগে 1998 সালে। এই যমুনা সেতু হওয়ার ফলে আমার সে উত্তরবঙ্গের যে জেলাগুলো ছিল সেই জেলাগুলোতে কি পরিমাণ দারিদ্র্য বিমোচন হয়েছে স্পষ্ট স্ট্যাটিস্টিক দিচ্ছি। প্রথমত মাননীয় সভাপতি লক্ষ্য করুন, রাজশাহী বিভাগে এই যমুনা সেতু হওয়ার আগে আপনার দারিদ্র্যের হার ছিল 62%। এর ফলে 2016 সালে যখন খানা জরিপ করা হয় সেখানে দেখা যায় এই যে যমুনা সেতু হওয়ার ফলে আপনার যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে তার ফলে আপনার দারিদ্র্য বিমোচন হয়েছে 28%। অর্থাৎ বর্তমান সময়ে দারিদ্র্যের হার সেখানে 28%। এরপরে লক্ষ্য করুন, রংপুরে যেখানে 70 থেকে 75% আপনার দরিদ্রের হার ছিল, সেটি যমুনা সেতু হওয়ার পরবর্তীতে নেমে এসেছে 47%। অর্থাৎ তাদের কাছে আজকে যে এই যে দারিদ্র্যের হারগুলো নেমে এসেছে এগুলোর জন্য কোনোভাবেই যমুনা সেতু দায়ী না। তাদের কথা হচ্ছে বিসিক শিল্পনগরী আছে, সেই শিল্পনগরীর মাধ্যমে আমি দারিদ্র্য বিমোচন করে ফেলবো। প্রশ্ন রেখে যাচ্ছি, সর্বশেষ বক্তা হয়তো উত্তর দিয়ে যাবেন, কিভাবে, কত শতাংশ, কি পরিমাণ হারে দারিদ্র্য বিমোচন করেছে একটি স্ট্যাটিস্টিক দিয়ে যাবেন মাননীয় সভাপতি। এরপরে লক্ষ্য করুন, আমরা শুরু থেকেই বলে গিয়েছি মেগা প্রকল্প শুধুমাত্র একটা প্রকল্প না, এই মেগা প্রকল্পের ফলশ্রুতিতে ওই স্পেসিফিক জায়গার মধ্যে অনেকগুলো নতুন নতুন প্রকল্প হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে রংপুর এবং রাজশাহী অঞ্চলগুলোতে আগে আরএফএল-এর মাত্র একটি ফ্যাক্টরি ছিল, এরপরে সেখানে ফ্যাক্টরি স্থাপন করেছে এনভয়, সেখানে বেঙ্গল নিট প্রজেক্ট নামে এনভয় প্রকল্প চালু করেছে, এরপরে স্কয়ার চালু করেছে নিজস্ব শিল্প পার্ক। অর্থাৎ আপনার এই যে প্রকল্পগুলো হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পগুলো হচ্ছে, এই প্রকল্পগুলো সম্ভব হচ্ছে কিভাবে? এই প্রকল্পগুলো সম্ভব হচ্ছে আপনার এই মেগা প্রকল্পগুলো হওয়ার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার। এখন দেখুন,
এই মেগা প্রকল্পগুলো না হওয়ার ফলে আপনি ক্ষুদ্র প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারেন নাই। যদি আমরা ধরেও নিই আজকে যে ক্ষুদ্র প্রকল্পগুলোর মাধ্যমে আপনার দারিদ্র বিমোচন হচ্ছে, তাহলে আমাকে প্রথমে এই জিনিসটি দেখতে হয় ওই ক্ষুদ্র প্রকল্পগুলো যেন ভালোভাবে ফাংশন করতে পারে এই সুযোগটা কিসের মাধ্যমে তৈরি হয়েছে। এই সুযোগটি স্পষ্টতই তৈরি হয়েছে মেগা প্রকল্পগুলোর মাধ্যমে। অর্থাৎ আমাদের বিতর্কে আমরা আপনাকে স্ট্যাটিস্টিক দিয়েছি, আমাদের বিতর্কে আমরা আপনাকে দেখিয়েছি কিভাবে একটি মেগা প্রকল্পের মাধ্যমে অনেক বড় শিল্পাঞ্চল তৈরি হয়। আশা করি এই বিতর্কে আমরাই জিতবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিচারকদের মূল্যায়নের মধ্য দিয়ে আজকের বিতর্কের বিজয়ী দল স্যার AF রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই বিজিত দলকেও।